2 বছর আগের কথা বলি, এখনো অল্প অল্প যেন মনে পড়ে। সব ভুল হয়ে যায়, কি করে যে এলাম এখানে। বগুলাতে রাস্তা চলে গেল সোজা সিদ্রানির দিকে। চলি সেই রাস্তা ধরেই। রাধুনী বামুনের চাকরিটুকু ছিল অনেক দিনের, আস্তা গেল। যাক, তাতে কোনো দুঃখ নেই। দুঃখ এই অফিসারের চাকরিটা গেল। ঘি চুরি আমি করিনি, কে করেছে আমি জানিও নে। অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম। শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙ্গা পার হতে বেলা দুপুর ঘুরে গেল। খেদেও বেশ পেয়েছে। জওয়ান বয়স, হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবারের দোকানে পর্যন্ত এসব অসপাড়া গায়ে চোখে পড়ল না। রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটা পুকুর দেখতে পেলাম। স্নান করতে আমি চিরকালই ভালোবাসি। পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে আমি জলে নামলাম। জলে অনেক নানা ওই শ্যাওলা সেসব সব সরিয়ে দেয়, পরিষ্কার করিয়ে আমি ওই জলে প্রাণ ভরে ডুব দিলাম। বৈশাখ মাস, বেশ গরমও পড়েছে। স্নান করিয়ে সত্যিই ভারী তৃপ্তি হইল। পুকুরের ধারে একটা তেঁতুল গাছের ডালে ভিজে কাপড় রোদে শুকোতে দিলাম। শরীর ঠান্ডা হইল, কিন্তু পেট তো আমার সমানে জ্বলছে খিদির জ্বালায়। এ সময় তো বনের কোনো ফলও নেই, চোখে তো পড়ে না কিছু, যেদিকেই চাই। এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল। আমাকে দেখে বললে, ইগো বাড়ি কোথায়? আগে আমি গরিব ব্রাহ্মণ, চাকরি খুঁজি বেড়াচ্ছি। আপাতত বড় খিদে পেয়েছে, খাবো কোথায়? আপনি কি কিছু সন্ধান দিতে পারেন? আপনারা শুনছেন আজকের গল্প মায়া। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরিবেশনায় আমি মৃণাল দেবনাথ। মিউজিক দীপরাজ। ভয়ে ভয়ঙ্কর ইউটিউব চ্যানেল এবং মৃণাল দেবনাথ ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে একযোগে সম্প্রচারিত প্রতি শনিবারের রহস্য রোমাঞ্চকর গল্পের আজকের গল্প শুনতে থাকুন শেষ পর্যন্ত। মায়া। খাবারের সন্ধানের কথা জিজ্ঞেস করতে বুড়ো লোকটি আমারে বললে, হ্যাঁ, একটু রসো, সব ঠিক করে দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, আমি একটু নিয়ে নি। স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে ওই গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটা পুরনো বাড়িতে গিয়ে ঢুকলো। বললাম, আগে আপনি? আমার নাম নিবারণ চক্রবর্তী। হে, বাড়ি আমার, কিন্তু আমি এখন এখানে থাকি না। কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে, শ্যামবাজারে ওদের বাসা রয়েছে, বুঝছো? তো এত বড় বাড়ি পড়ে আছে, আর সেখানে মাত্র 3খানা ঘরে ওই আমরা থাকি। হে, কি কষ্ট বলো দেখি। আমি মাসে মাসে একবার আসি, বাড়ি দেখাশোনা করি। ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না গ্রামে। মস্ত বড় বাগান, বুঝলে? হ্যাঁ, মস্ত বড় বাগান রয়েছে আমার এই বাড়ির পেছনে। তাতে সব রকম ফলের গাছ আছে, 12 ভূতে খায়। তুমি এখানে থাকবে? হ্যাঁ, মানে থাকতে পারি। তুমি কি কাজ করতে? আগে ভাই রাধুনির কাজ। তা ভাই, যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধো, দুজনেই বসে খাই। খুব ভালো। আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো। আমার খাওয়ার ব্যবস্থা করে দিলে তখনই। খাওয়া দাওয়ার পরে আমারে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বলল, নাও নাও, বিশ্রাম করো। পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ঘুমিয়ে যখন উঠলাম তখন বেলা নেই। ভাঙা রোদ, বড় বড় গাছপালার উঁচু ডালে। এরই মধ্যে বাড়ির পেছনে জঙ্গলে শেয়ালের ডাক শুরু হইল। আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম। যেদিকেই চাই সেদিকেই
পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল, কষার জঙ্গল। কোন লোকের বাড়ি নজরে পড়ল না। জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম। তার মধ্যে উকি মেরে দেখি শুধু চামচিকির আড্ডা। ফিরে এসে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে। আমারে বললে, চা করতে জানো? হ্যাঁ, একটু চা করো। হ্যাঁ, একটু চিড়েও ভাজো, তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে দুজনে। সন্ধ্যের পর আমারে বললে, হ্যাঁ, একটু ভাত চড়িয়ে দাও, বুঝলে? ওই সরু আতপ আছে, গাওয়া ঘি আছে, আলু ভাতে ভাত, ব্যাস। যে আগে আর তোমার জন্য একটা ঝিঙের তরকারি একটা বানিয়ে নিও। ঝিঙে আছে রান্নাঘরের পেছনে, আলো হাতে নিয়ে গিয়ে তুলে আনো এই বেলা। আর একটা কথা, ওই রান্নাঘরে সর্বদা আলো কিন্তু জেলে রেখো, বুঝেছো? হ্যাঁ, তা তো রাখতেই হবে, অন্ধকারে কি রান্না করা যায়? হ্যাঁ, তাই বলছি। মস্ত বড় বাড়ি, ওপরে নিচে বোধহয় 14-15খানা ঘর হবে। এছাড়া টানা বারান্দা, 2-4খানা ঘর ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া। রান্নাঘরের সামনে মস্ত বড় একটা লম্বা রোয়াকের ওমুড়োয় 4-5টা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ। ঝিঙে তুলতে হলে এই লম্বা রোয়াকের ওমুড়োয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে, তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে। তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি, আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতে ওই ঝিঙে তুলতে চালিয়ে গেলাম। ওই রে বাপরে বাপ, কে আগাছা জঙ্গল রান্নাঘরের পেছনে! বুনো ঝিঙে গাছ, যাকে এঁটো গাছ বলে, অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় সেই গাছে বুনো গাছ বলে। তো সেই বুনো ঝিঙে গাছে ঝিঙে ফেলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম। হঠাৎ আমার নজরে পড়ল একটা বউ মতো কে মেঘে ছেলে আমার সামনাসামনি, হাত 10 দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে 8 ঘন্টাতে আমারই মতো ঝিঙে তুলছে। 2-4 বার আমি সেই দেখলাম। তারপর পেছন ফিরে 7-8টা কচি ঝিঙে তুলে নে চলে আসবার সময় আরেকবার পেছন চেয়ে দেখলাম বউটি তখনও ঝিঙে তুলছে। আমি রোয়াকে আসতেই নিবারণ চক্রবর্তী আমারে বললে, কি গো, ঝিঙে পেলে? আগে হ্যাঁ, অনেক ঝিঙে হয়ে আছে। আর একজনকে তুলছিল। আর একজন তুলছিল? কোথায়? ওকে নেই, ওই রান্নাঘরের পেছনে, বেশি জঙ্গলের দিকে। তা ও কি পুরুষ মানুষ? না, একটি বউ। বউয়ের কথা শুনতেই নিবারণ চক্রবর্তীর মুখ কেমন হয়ে গেল। বললে, কোথায় বউ, চলো দেখি। আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই না। কই বউ, কই? ওই তো ওখানে ছিল, ওই ওই ঝোপটার কাছে। যত সব, চলো চলো, দিন দুপুরে বউ দেখলে অমনি। আমি একটু আশ্চর্য হলাম। যদি একজন পাড়া গায়ের বৌঝি 2টো জংলি ঝিঙে তুলতে এসেই থাকে, তবে তাতে খাপ্পা হবার কি আছে? আমি তো ভেবে পাইনি। তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন, কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে? রাত্রি খাওয়া দাওয়ার পর চক্রবর্তী বুড়ো আবার সেই ঝিঙে চুরির কথা তুললে। বললে, আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে? তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম না, মনে আছে? তা কেন নিয়ে যাওনি তুমি? হ্যাঁ, আমি বুঝলাম না তাতে কি দোষ হইল। বুড়োটা খিটখিটি ধরনের। বিনা আলোতে যখন আমি দেখতে পাচ্ছি, এমনকি ঝিঙে চুরি করা বউকি পর্যন্ত দেখতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি, তখন আলো না নেগে কি দোষ করেছি আমি? বুড়ো আমারে আবার বললে, না না ভাই, সন্ধ্যের পর আলো সব সময় তোমার কাছে রাখবে, বুঝতে পেরেছ? কেন? আরে তাই বলছি। তোমার বয়স কত? 37-38 হবে। অনেক কম বয়স আমাদের চেয়ে। আমার এই 63। যা বলি কান পেতে শোনো, বুঝছো? আগে ঠিক আছে, নিশ্চয়ই শুনবো।
সেদিন রাত্রি শুয়ে আছি, ওপরের ঘরে হঠাৎ কিসির ঘটঘট 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 শব্দ শুনে ঘুম ভেঙে গেল। জিনিসপত্র টানাটানি শব্দ হচ্ছে, কে বা কারা যেন বাক্স বিছানা এখানতে ওখানে সরাচ্ছে, ভারী জিনিস সরাচ্ছে। বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায়, তাই বোধহয় জিনিসপত্র গোছাচ্ছে। কিন্তু এত রাত্রি, বাবা কি বাতিগ্রস্ত মানুষ। যাই হোক, সকাল হয়ে গেল। সকালে উঠে বুড়োরে আমি বলতেই বুড়ো অবাক হয়ে বললে, আমি? আগে হ্যাঁ, অনেক রাতে। ও হ্যাঁ হ্যাঁ, না ঠিক 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 ঠিক। বুড়ো আমতা আমতা করতে আমি বললাম, আমি গুছিয়ে দিতাম। চক্করতি বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল। বেলা 9টার মধ্যে আমি ভাত, ডাল আর ঝিঙে ভাজা রান্না করলাম। খেয়ে দিয়ে পোটলা বেঁধে সে রওনা হয়ে গেল কলকাতায়। যাওয়ার সময় বারবার আমারে বলে গেল, হ্যাঁ ভাইবে, নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর, বুঝছো? ওই পেয়ারা আছে, আম কাঁঠাল আছে, উৎকৃষ্ট পেঁপে আছে, তরি তরকারি পোতো, আর আমার খাস জমি পড়ে আছে 3 বিঘে। এই ভদ্রাসন হলো 1.5 বিঘের ওপর। লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে রয়েছে, বুঝছো? খাটো খাটো, তরকারি উৎপন্ন করো, খাও, বেচো, তোমার নিজের বাড়ি ভাববে, দেখাশুনো করো, থাকো থাকো, ভাবনা নেই। হ্যাঁ, আর একটা কথা। কি? চক্কতি বুড়ো অকারণে সুর খাটো করে বললে, কত লোক ভাঙচি দেবে, বুঝছো? ওই কারো কথা শুনো না যেন। হ্যাঁ, বাড়ি দেখাশোনা যেমন করবে, নিজের মতন থাকবে, কোনো কথায় কান দেবে না। গাছের ফল ফুলুরি তুমিই খাবে। 2টো ঘর খোলাই রইল তোমার জন্য, ঠিক আছে? বুড়ো চলে গেল, আমারে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে, তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক তো আছেই। বাড়িতে পাতকুয়ো রয়েছে, জলের কষ্ট নেই। শুকনো কাঠ যথেষ্ট রয়েছে, কাঠেরও কষ্ট নেই। 10টা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো। প্রায় 1/2 মণটা সরু আতপ চালও আছে। গাছ ভরা আম, কাঁঠাল, এ যেন ভগবানের দান আকাশতে পড়ল হঠাৎ। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরুলাম। বাপ রে, কি বন জঙ্গল গাঁখানার ভেতরে! আর এদের যেখানে বাড়ি তাতে সীমানায় কি কোনো লোকালয়ও নেই। জঙ্গল ভেঙে সুরি পথ ধরে 1/2 মাইল যাওয়ার পর একটা লোকের দেখা পাওয়া গেল। সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তার তেলের ভাঁড় রয়েছে। আমারে দেখে বললে, কি গো, তোমার বাড়ি কোথায় গো? এখানে আছি নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তীর? কেন? দেখাশুনো করি, কাল এইছি। ও বাড়িতে তুমি থাকতে পারবে না? কেন? এই বলে দিলাম, দেখে নিও। কত লোক ও বাড়িতে এলো গেল, ওরা নিজেরাই থাকতে পারে না, তা অন্য লোক। ও বাড়ির ছেলে বউয়েরা কস্মিন কালেও ও বাড়িতে আসে না। কি বলছেন? কেন? তা কি জানি, ও বড় ভয়ানক বাড়ি। তুমি বিদেশি লোক, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফেরলাম। তখন বিকেল গড়িয়ে গিয়ে সন্ধে নামছে। দূর থেকে জঙ্গলের মধ্যিকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁক করে উঠল। সত্যি বাড়িখানার চেহারা কি রকম যেন, ও যেন একটা জীবন্ত জীব। আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফেলবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে, এমনতর ওর চেহারা। আচ্ছা, এরম চেহারা কেন ওই বাড়িটার? মনে মনে ভাবলাম, ও কিছু না, ওই লোকটা আমার মন খারাপ করার জন্যই দায়ী। আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল। হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা।
গায়ে পড়ে অত হিট করবার দরকার কি ছিল বাবু তোমার? চক্রবর্তী বুড়ো তো বলেই গিয়েছে, কত লোক কত কিছু বলবে, কারো কথায় কান দিও না যেন। আমিও দিলাম না, কিছু না, গাছপালা ফল ফুলুরি গায়ের লোক চুরি করে খায় কি না? বাড়িতে একজন পাহারাদার বসালি লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয়, সেই জন্যই ভয় দেখানো। আমি কি বুঝি নেই? যেমন ওই বউটি কাল সন্ধেবেলা ঝিনে চুরি করছিল, অনেক দিন এমন আরামে থাকিনি। বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি। নিজের জন্য শুধু দুটো রান্না, মিটে গেল কাজ। সকাল সকাল রান্না সেরে নে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম। এত বড় বাড়ির আমি মালিক, কারো কিছু বলবার নেই, আমারে যা খুশি করবো। ও হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম, দোতলার নালির মধ্যে জল পড়তে লাগলো, যেন ওপরের বারান্দাতে কেউ হাত পা ধুয়ে জল ফেলছে। বেশ মোটা ধারে জল পড়তে লাগলো। তখনই আমি উঠে ওই রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে সেই দেখলাম, তখনও জল পড়ছে, সমানে মোটা ধারায় জল পড়ছে। ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া, চাবি চক্রবর্তী বসায় নিয়ে গেছেন। সুতরাং দোতলায় যাবার কোনো তো উপায় আমার নেই। এই জল কোথা থেকে পড়ছে? মিনিট 10 পড়ার পর জলের ধারা আপনি আপনি বন্ধ হয়ে গেল। আমার মনে হইল চক্রবর্তী মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে গিয়েছিলেন ওপরের বারান্দাতে, সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে জল পড়ে থাকবে, নিশ্চয়ই তাই। তাছাড়া জল আসবে কোথা থেকে? একটু পরে গিয়ে আমি শুয়ে পড়লাম। আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো। অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল আমার। জানলাতে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে আমার বিছানায়। কি সুন্দর ফুলের গন্ধ আসছে একটা, বেশ বেশ সুবাস ওই ফুলের। কি ফুল! ঘুমের ঘরেই ভাবছি এমন কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি। তড়াক করে লাফিয়ে উঠলাম। ও কি! জানালার সামনেতে একটি বউ চলে গেল রোয়াক বেয়ে। হ্যাঁ, স্পষ্ট দেখতে পেয়েছি, ভুল হওয়ার কথা নয়। আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দাঁড়ালাম। রোয়াকে দাঁড়াতেই দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হইল। প্রথম, সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন। ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে চলে গেল কতক্ষণ। না, এ কোনো ফুলের সুবাস নয়, এ কিসের সুবাস তা আমার মাথায়ও আসছে না। কেমন একরকম লাগছে, যেন একরকম নেশার মতো। আমি আমি বাইরে এসেছি। আমি কেন বাইরে এসেছি? ও ও কে একটি বউ রোয়াক বেয়ে খানিক আগে চলে গিয়েছিল, সেই ছড়িয়ে দিয়ে গিয়েছে এই তীব্র সুবাস। কিন্তু কোনো দিকই তো সে নেই, গেল কোথায়? সে রাত্রে সেই পর্যন্ত। কতক্ষণ পরে ঘরে এসে শুয়ে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে মনে হইল সব স্বপ্ন। মনটা বেশ হালকা হয়ে গেল। কাজকর্মে ভালো করে মন দিলাম। বন জঙ্গল কেটে কিভাবে তরি তরকারি আবাদ করব সেই আলোচনা করতে লাগলাম নিজের মনে। একটা অসুবিধে এখানে থাকবার, বড় নির্জন থাকতে হয়, একেবারে নির্জন। কাছাকাছি যদি এক ঘর লোকও থাকতো তবে এত কষ্ট হতো না। কথা বলবার একটা লোক নেই, এই হলো মহা কষ্ট। সেদিন দুপুরে একটা ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাঁড়ি রাখতে যাচ্ছি, এমন সময় দোতলার বারান্দাতে
অনেক লোক যেন একসঙ্গে হো হো করে হেসে উঠল। সে কি ভীষণ অট্টহাসি! সে হাসি শুনে আমার গা যেন একেবারে দোল দিয়ে উঠল। খিলখিল করে হাসি না, খলখল করে হাসি। আকাশ বাতাস থমথমিয়ে উঠল সে হাসির শব্দে। ভাত ফেলে রেখে আমি দৌড়ে গেলাম। রকে গিয়ে ওপরের দিকে দেখি কিছুই না। নিচের জানালা যেমন বন্ধ, ওপরের ঘরের সারবন্দি জানালাও সব তেমনি বন্ধ রয়েছে। হাসির লহর তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে। ব্যাপার কি? কোনো বদমাইশ লোকের দল ওপরে আড্ডা পেতেছে। ওপরে সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজায় তেমনি কুলুপ জ্বলছে। আমার ভয় হয়নি, কেননা দিনমান চারিদিকে সূর্যের আলো রয়েছে। এ সময় মনের মধ্যে কোনো ভূতের সংস্কার থাকে না, দিনের আলো তো। এই হাসি যদি আমি রাত্রে শুনতাম, তখন বোধহয় ভয়ে অজ্ঞান হয়ে যেতাম, চাবিতে দাঁত খুলতে হতো। রান্নাঘরে ফিরে এসে ভাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে দিই। প্রচুর ঝিঙে ফুলেছে জঙ্গলে। ঝিঙে তোলো আর খাও, তোলো আর খাও। আমারই তো বাড়ি, আমারই ঝিঙে লতা। মালিক হওয়ার যে কি একটা মাদকতা আছে তা কাল থেকে আমি বুঝছি। আমার মতো গরিব বামুনির জীবনে এমন জিনিস এই প্রথম। কান পেতে রইলাম ওপরের ঘরে আর কোনো শব্দ আসে কিনা শুনতি। ছোঁচ পড়বার শব্দও পেলাম না। খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুমির ঘরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক যেন কথাবার্তা বলছে আর হাসছে। ঘুমির মধ্যেও আমি ওদের কথাবার্তা শুনছি। হ্যাঁ, যেমন কোনো ওই বিয়ে বাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লি লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায়, ঠিক তেমনি। হয়তো সবটাই আমার মনের ভুল। এই যে ভাব হয়েছিল ওই হাসি শুনে, তারই ফল। এরপর 9 দিন আর কোনো কিছুই ঘটেনি। মানুষের মনের অভ্যাস অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চায়, পারেও ভুলে যেতে। আমি নিজের মনকেই বোঝালুম, ও সব কিছু না। কি শুনতে কি শুনেছি, বউ দেখা চোখের ভুল, হাসি শোনা কানের ভুল, সব ভুল ভুল। এই 9 দিনই আমার শরীর বেশ সেরে উঠল। খাই তাই আর শুধু ঘুমোই, কাজকর্ম কিছুই নেই। কেমন একরকমের কুড়েমি পেয়ে বসেছে আমারে। আমি সাধারণত খুব খাটিয়ে লোক, শুয়ে বসে থাকতে ভালোবাসিনি, একদম ভালোবাসিনি। কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন এক ধরনের ওই অবসাদ এসে গিয়েছে। শুধুই আরাম করতে ইচ্ছে হয়। 9 দিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি। ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য, ওখানে ঝালের চারা পোঁতব। আর একটা চাল কুমড়োর এঁটো লতা হয়েছে ওই জঙ্গলের মধ্যে, সেটা বাঁশের কুঞ্চিতে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব। এ বাড়িতে কাজ করে সুখ আছে, কারণ দা, কোদাল, কাস্তে, নিড়েন, শাবল, কুড়ুল সব মজুদ আছে। ঘরের কোণে একটা হাত করা তো স্তক। অল্পক্ষণ মাত্র কাজ করেছি, 8 ঘন্টাও হবে না। হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে। নিচু হয়ে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে। সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব উপস্থিত হইল। অনেকগুলো লোক, আন্দাজ জনা 50 হবে, একসঙ্গে যেন হই 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 করে উঠল। সব দরজা জানলা যেন একটা ঝড়ের ঝাপটা লেগে একসঙ্গে সব খুলে গেল। বন জঙ্গল কাটা ফেলে আমি ওপর দিকে সেই দেখলাম, সামনের রোয়াকে এসে দাঁড়ালাম। কই, একটা দরজা জানলার কপাটও খোলেনি দোতলার, যেমন তেমনি রয়েছে। ব্যাপার কি?
বাড়িটার মির্গি রোগ আছে নাকি? মাঝে মাঝে এমন বিকট চিৎকার করে ওঠে কেন? এবার তো ভুল হওয়ার কোনো কথা নয়। সম্পূর্ণ সুস্থ মনে কাজ করতে করতে এ চিৎকার আমি শুনেছি এইমাত্র। এখন আবার চারিদিক নিঃশব্দ, কোনো দিকই কোনো সারা শব্দ নেই। সেই বউটি আবার ঝিঙে তুলতে এসেছে এই গোলমালের মধ্যে। দৌড়ে গেলাম আমি রান্নাঘরের পেছনে, সেখানেও কেউ নেই। সেদিন রাত্রে আরেক ঘটনা ঘটল, ভারী মজার ঘটনা বটে। খেয়ে দিয়ে সবে শুয়েছি, সামান্য তন্দ্রা এসেছে। এমন সময় কিসের শব্দে আমার তন্দ্রা ছুটে গেল। যেয়ে দেখি আমার বিছানার চারপাশে অনেক লোক জড়ো হয়েছে। তাদের সবারই মাথায় লাল পাগড়ি, হাতে ছোট ছোট লাঠি। আশ্চর্যের বিষয়, সকলেরই মুখ একই রকম দেখতে। একই লোক যেন 50টি হয়েছে। একই রকম লোক 50 জন আমারে ঘিরে ধরেছে। এই রকমই মনে হয় প্রথমটা। বউ আর স্মৃতি যেন একই মুখ দেখছি। ওর মধ্যেই কে যেন বলে উঠল, আমাদের মধ্যে কে যেন এসেছে, কে যেন এসেছে। আরেকজন তার উত্তর দিলে, এখানে একজন পৃথিবীর লোকের বাড়ি আছে অনেক দিন থেকে। আমি দেখিনি বাড়িটা, তবে শুনেছি। যারা দেখতে জানে তারা বলে সে বাড়ির মধ্যে নাকি একটা লোক রয়েছে। লোক সব মিথ্যে। কোথায় বাড়ি? আমরা কেউ দেখিনি। তবে এসো আমরা নাচ আরম্ভ করি। নাচো সবাই নাচ আরম্ভ করি। বাপরে বাপ, কথায় বলে ভূতির নৃত্য। শুনেই এসেছিলাম এতদিন, এইবার সচক্ষে দেখলাম। সে কি কাণ্ড! অতগুলো লোক একসঙ্গে লাঠি বাজিয়ে সে এক তাণ্ডব নৃত্য শুরু করে দিলে আমার ঘরের মধ্যে। আমার দেহের মধ্যে কতবার যে তারা এলো গেল তার ইয়ত্তা নেই। তার সঙ্গে সঙ্গে বিকট চিৎকার আর হল্লা করছে। আমার বিছানা বা আমার শরীরের কোনো অংশ তারা কিন্তু কেউ স্পর্শ করল না। আমি যেখানে আছি তারাও যেন তা জানে না, তারাও যেন আমার দেখতে পাচ্ছে না। ওদের হুঙ্কার আর ভৈরব নৃত্যে আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম। যখন জ্ঞান হলো তখন শেষ রাত্রে জ্যোৎস্না খোলা জানালা দিয়ে এসে আমার বিছানায় পড়েছে। সেই ফুলের অতি মৃদু সুবাস ঘরের ঠান্ডা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আমি আধ অচেতনভাবে জানালার বাইরে জ্যোৎস্না মাখা গাছপালার দিকে চেয়ে রইলাম। কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল। বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি। সুনিদ্রা হলে শরীরে যেমন ঝরঝরে আর সুস্থ মনে হয় তেমনি বোধ করছি। তবে সে ভূতির নাচ কে দেখেছিল? সে নাচ কি তবে ভুল? খেয়ে দেয়ে পরম আরামে শুয়ে ঘুমিয়ে পড়ে আমি স্বপ্ন দেখেছি? তাই যদি হয় তবে এই শেষ রাতের ঠান্ডা বাতাসে যে ফুলের সুবাস পেয়েছি তা করতে এলো সেই বউটি যখন চলাফেরা করে, তখন অমনি সুবাস ছড়ায় বাতাসে। সুবাসটা ভুল হতে পারে না। এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে। কোনো অজানা বন ফুলের সুবাস হয়তো। তাই হবে। তেল কিনতে গিয়েছি দোকানে। দোকানি বললে, কিরকম আছো? বলে কিছু দেখেছো নাকি? না। শুনেছো কিছু? না। তুমি দেখছি সাধু লোক, টুকটাক জানো নাকি ভূতির মন্তর? তেল দাও, চলে যাই। ওসব বাজে কথা থাক। আচ্ছা, একটা মেয়েকে ওখানে কোনোদিন দেখোনি তুমি? বউ মতো কোনো গন্ধ পাওনি? কিসের গন্ধ? কোনো ফুলের গন্ধ? সুগন্ধ পাওনি? না। খুব বেঁচে গিয়েছো তুমি। তোমার আগে যারা ওখানে থাকতো
তারা সবাই একটি বউকে দেখতো ওখানে প্রায়, বুঝতে পেরেছ? এমন হতো শেষে ও বাড়ি ছেড়ে তারা নড়তেই চাইতো না। তারা রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত। দুটি লোকের এইরকম হয়েছে এ পর্যন্ত। বাড়িতে ভূতের আড্ডা, বুঝতে পেরেছ? ভূতে লোককে পাগল করে দেয়, বুঝতে পেরেছ? তাদের কাণ্ডজ্ঞান থাকে না। এমন এমন ভালো লাগে এ বাড়ি, না খেয়ে না দে ওখানে পড়ে থাকে, ছেড়ে যেতে চায় না। তুমি দেখছি ভূতের মন্ত্র জানো। হ্যাঁ জানো, জানো, নিশ্চয়ই জানো। আমরা তো বাড়ির ত্রিসীমানায় যাইনি। মাথা খারাপ, মাথা খারাপ। হ্যাঁ, কবে কি করে দেয় সাধারণ মানুষের। আমি তেল নিয়ে চলে এলাম। ভাবতে ভাবতে এলাম, মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমারও হলো নাকি? বাড়ির সীমানায় পা দিয়েই আমার মনে হলো, না, সব ভুল। পরম সুখে আছি, এ ছেড়ে যাব কোথায়? বেশ আছি, খাসা আছি, তোফা আছি। সেই থেকে আজ 2 বছর পড়ে আছি আমি এই বাড়িতে। চক্রবর্তী মশাই মাইনে টাইনে কিছুই দেয় না, তাতে আমার কিছু যায় আসে না। বাড়ি দেখাশুনো করি, বেগুন কলা এসব বেশি, পেঁপে গাছ লাগিয়েছি, তাতে পেঁপে হয়েছে, সেগুলো বেশি। দিন রাত ওদের নৃত্য দেখি, ওদের মধ্যেই বাস করি। এক পা আমি যাইনে এই বাড়িটা ছেড়ে। বড় মায়ায় পড়ে গেছি আমি এই বাড়ির। শেষ হলো গল্প মায়া। শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভয়ে ভয়ঙ্কর চ্যানেলের বিগত পর্বের সমস্ত অনুষ্ঠান দেখবার জন্য, শুনবার জন্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আবারও অনুরোধ করছি। শুনতে পাবেন প্রতি শনিবারের আমাদের রহস্য রোমাঞ্চে মোড়া নতুন নতুন এইরকম ছোট গল্প। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।